নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত আবারও চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়কে নিয়ে। আজকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 17 সদস্যের উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে শপথ নিলেন, বাংলাদেশের মস্ততে বসলেন। কে এই ডক্টর মোহাম্মদ ইউনূস? ছোট্ট করে একটু তার বায়োটি দিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন একজন অর্থনীতিবিদ, প্রফেসর, ডক্টরেট। শিক্ষাগত তার যোগ্যতা অসাধারণ। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার কোনো কোয়েশ্চেন কোনো দিন ছিল না, নেইও, ভবিষ্যতেও থাকবে না। তিনি বাংলাদেশে ক্ষুদ্র ঋণ দেওয়া একটি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, তার প্রতিষ্ঠাতা এবং এখনো পর্যন্ত চেয়ারম্যান রয়ে গেছেন। কি এই গ্রামীণ ব্যাংকের কাজ? তারা স্বল্প সুদে বলে তারা মাইক্রো ফাইন্যান্সিং বা মাইক্রো লোন ফাইন্যান্সিং লোন তারা কৃষক, শ্রমিক, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদেরকে দেয়। কিন্তু আক্ষরিক অর্থে তারা এই সুদের চালে তারা বিশাল চালে ফেলে দেন এবং গ্রামীণ ব্যাংকের যে লোন রিট্রাইভাল প্রসেস ইজ ভেরি ক্রুয়েল। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পরে কিছু কথা বলেছেন, তো তার একটু ঝলক একটু দেখে নিই, তারপরে আসছি তার কিছু যারা অ্যাডভাইজার, আরও যে 17 জন, তার মধ্যে 2-1 জনের যে অবস্থান শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিপক্ষের বা মুক্তিযুদ্ধের বিপক্ষের, ভারতের বিপক্ষের, তারই ঝলক পাবেন। তো শুনে নিই, তারপরে আসছি। আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অকুতোভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন, তাদের প্রতিও জানাই জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ, সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারো জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে
নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে, কারণ এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি। সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র। এই সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার ভালো হচ্ছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে। তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। তো বন্ধুরা, শুনলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ।
বা ভাষণ না বলে বলতে হয় বক্তব্য আফটার ওথ নেওয়ার পরে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে আমার কোয়েশ্চেন থাকবেন, তিনি যদিও হালকার ওপর দিয়ে চলে গেলেন, যে তিনি ক্ষমতায় এসেছেন, কেউ খুশি হয়েছেন, অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই খুশি হতে পারেননি। তার মধ্যে যারা খুশি হতে পারেননি তার মধ্যে আমি একজন। আমি ওপেনলি বলে দিচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রচণ্ড একজন স্বার্থান্বেষী ব্যক্তি। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আমি আগেই বলেছি, কোনো কোয়েশ্চেন নেই। তিনি একজন অর্থনৈতিকবিদ হিসাবে তিনি তার অবদান রয়েছে কি না রয়েছে, গ্রামীণ ব্যাংক তা নিয়ে কোয়েশ্চেন আছে, সেই বিষয়ে না গিয়ে আমি একটা কথা বলছি, তিনি কিন্তু প্রচণ্ড চাটুকার একজন লোক, যাকে শুদ্ধ বাংলায় দালাল বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকার দালাল, তিনি পশ্চিমের বিভিন্ন দেশের দালাল। ইউনূস ইকোনমিস্ট হওয়া সত্ত্বেও, অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও তিনি নোবেল প্রাইজ পেয়েছেন পিসে। আমি জানি না তাকে নোবেল যে পুরস্কারটি কে দিয়েছে জানেন? ওবামা দিয়েছে। তিনি আমি এই লিঙ্কগুলো আমি শেয়ার করব ডেসক্রিপশন বক্সে। তিনি হিলারি ক্লিন্টনের ক্যাম্পেনে সব থেকে বেশি ডোনারদের একজন ছিলেন। প্রায় $250,000 একজন বাংলাদেশি হিসাবে, আজ থেকে 10-11 বছর আগে একজন বাংলাদেশি হিসাবে $250,000 তিনি ডোনেট করেছিলেন। এটি হচ্ছে যেই তথ্যগুলো জানা যায় তার উপর। এর বাইরে কি করেছেন আমার জানা নেই, বা আরও কত টাকা দিয়েছে, এই টাকাগুলোই বা কীভাবে এসছে। এটি হচ্ছে রেকর্ডেড মানি। আনরেকর্ডেড মানি বা আনরেকর্ডেড অন্যান্য কোনো কিছু যা দিয়েছেন সেই বিষয়ে আমার হাতে যেহেতু কোনো তথ্য নেই, আমি বলতে পারছি না, বাট আমার বিশ্বাস তিনি আরও অনেক দিয়েছেন এবং ফায়দা নিয়েছেন। কাজেই উনি হচ্ছেন পশ্চিমা বিশ্বের একজন দালাল। নাও এই দালালকে কেন বসানো হলো বাংলাদেশের মসজিদে, এই নিয়ে তো কোশ্চেন থাকবেই, আমারও আছে। দেখুন, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের পছন্দের তালিকায় নেই, কারণ এই ব্যক্তি শেখ হাসিনার আমলে, বিশেষ করে লাস্ট দুটো ইলেকশনের আগে শেখ হাসিনার বিরুদ্ধে শুধু যাননি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষেও গেছেন। তিনি পদ্মা সেতুতে শেখ হাসিনা যে বাংলাদেশের ওন মানি নিয়ে পদ্মা সেতুটি করেছেন, তিনি কিন্তু চেয়েছিলেন যে লোন নেওয়ার জন্য বাংলাদেশকে, যাতে বাংলাদেশ এই একটি সেতু তৈরি করতে গিয়ে লোনটি নিয়ে লোনের চক্করে পড়ে যাক। এবং সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হলো। এবং 2018-তে ইউনূস কিন্তু চেয়েছিলেন তিনি প্রাইম মিনিস্টার হতে বাংলাদেশে, যেটি তিনি পারেননি শেখ হাসিনার বোল্ড স্টেপের কারণে। কাজে ওনার তো একটি আক্রোশ ছিলই। আর উনি যতই ওই খদ্দরের কাপড় পরুক, পাঞ্জাবি পায়জামা, আর যতই সুন্দর পোলাইটলি কথা বলুক, ডক্টরেট মানুষ তো পোলাইটলি কথা বলবেন, এই ডক্টরেটগুলো তো বেশ পালিশ করা কথা বলতে পারে, কিন্তু তার অন্তরালে তিনি একটা সত্যি কথাই দালাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো শিক্ষিত দালাল খুব কমই আছে। প্রচণ্ড সুকৌশলে তিনি কাজ করেন। কৌশলে সমস্ত ঘটনা, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ঠিক একদিন আগে বিদেশ থেকে, যত দূর মনে পড়ছে ফ্রান্স থেকে, তিনি উড়ে আসলেন বিজনেস ক্লাসে। এসে তিনি তত্ত্বাবধায়ক কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হয়ে গেলেন। মানে তার পদমর্যাদা এখন যতদিন তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং আরেকটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিকভাবে, যদিও বাংলাদেশে গণতান্ত্রিকতার বা এইবারের যে আপকামিং ইলেকশন হচ্ছে সেটিতে গণতন্ত্রের কী আছে, কারণ আওয়ামী লীগের সমপন্ন কোনো দলই হয়তো বা অংশগ্রহণ করতে পারবে না বা তাদের করতে দেওয়া হবে না। কাজেই আক্ষরিক অর্থে বিএনপি জামায়াত ক্ষমতা দখল করবেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের হাতে ক্ষমতা ন্যস্ত করার আগে
তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার মানে প্রাইম মিনিস্টারের পদমর্যাদায় থাকবেন। আমার যতদূর মনে হচ্ছে যদি বিএনপি জামায়াত ক্ষমতায় আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাদের দ্বারা রাষ্ট্রপতি হিসাবেও হয়ে যেতে পারে। কারণ ওই যে বললাম, তিনি হচ্ছেন পশ্চিমা বিশ্বের সবথেকে বড় একটা দালাল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে বলার আগে তার মন্ত্রিসভার এক দুজনের বা তার অ্যাডভাইজারি কমিটির যে আরও 17 জন সদস্য রয়েছেন তার মধ্যে এক দুজনের একটু বিষয়ে কথা বলতে চাচ্ছি। তার মধ্যে একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইনের প্রফেসর। তিনি মে মাসে কিছু বক্তব্য দিয়েছিলেন। দেখুন, হাসিনার এগেনস্টে বক্তব্য দিলে আমার কিছু নেই, কিন্তু তিনি কি বলেছিলেন সে সময় ইন্ডিয়ার এগেনস্টে তা একটু শুনে নিই, তারপরে আসছি অন্যান্য আরও বিষয়ে। পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। 1977 সনে ভারতের সাথে, ভারত বাংলাদেশের সাথে 5 বছর মেয়াদী একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল, যেই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে, সবচেয়ে শুষ্ক মৌসুমে, তখন সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে 70 থেকে 80,000 কিউসেক, ওই সময় থাকতো। সেখান থেকে অন্তত 34,500 কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে। অল্প পানি থাকলেও, যত পানিই থাকুক, ওখানে যদি 40,000 কিউসেকও থাকে, 34,500 বাংলাদেশকে দিতে হবে। এই ধরনের একটা অসাধারণ চুক্তি জিয়াউর রহমান আমলে হয়েছিল, এটাকে আমরা গ্যারান্টি ক্লজ বলতাম। এটা চুক্তি আছে এখনো, আমি কোনো কিছু বানিয়ে বলছি না, সাংবাদিক ভাইরা খুলে দেখবেন যে যেই পরিমাণ পানি থাকুক 34,500 কিউসেক দিতে হবে। কিন্তু এটা জিয়াউর রহমান সাহেবের একক কৃতিত্ব ছিল না, এটা ছিল মাওলানা ভাসানীর ফারাক্কা, ঐতিহাসিক ফারাক্কা মার্চের ফসল। আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষকে। ওই সময় একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ছিল, আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এটার একটা কাভারেজ দেওয়া হয়েছিল। ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ মহলে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। 77 সনে আমরা চুক্তিটা পেয়েছিলাম। 1 নম্বর হচ্ছে ফারাক্কা মার্চের কারণে, 2 নম্বর হচ্ছে জিয়াউর রহমানের আমলে জিনিসটা সাধারণ পরিষদে তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে, এবং ওখানে স্পেশাল পলিটিক্যাল কমিটিতে একটা কনসেনসাস স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল। যেই স্টেটমেন্টের কারণে 77 সনে চুক্তি হয়েছিল, 5 বছর মেয়াদী চুক্তি ছিল। আজকে প্রসঙ্গক্রমে বলি, আপনারা দেখবেন কিছু হলেই, আমার খুব এটা ফানি লাগে, কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দায়ী, সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী। তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো, যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট, কত কুৎসিত, দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ। এটা হচ্ছে জাস্ট ফারাক্কা ব্যারেজ উদাহরণ থেকে বললাম, এরকম আরও বহু উদাহরণ আছে, এটা আলোচনার মূল বিষয় না এখন। তাহলে আমার শুধু একটা জিনিস মনে হয়, আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই, আমরা যখন বিভিন্ন কারণে হতোদ্যম হয়ে যাই, তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি, আমরা যদি নিজের দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি, আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবনে ঘটাতে পারবো। সেই দিনের অপেক্ষা আমরা থাকব। আমরা আশা করব মাওলানা ভাসানী যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাব। তো বন্ধুরা, শুনলেন এই ব্যক্তি প্রফেসর, আরেক ডক্টরেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের, কি বললেন যে ভারত আমাদেরকে যে স্বাধীন বাংলাদেশের মধ্যে যে ভারতের কারণে আমরা যে পরাধীন, সেই পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে সংগ্রাম চালাতে হবে। দেখুন, এ হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাডভাইজারি কমিটির আরেক মন্ত্রী বা অ্যাডভাইজার,
যিনি অর্থনৈতিক এবং আইন বিষয় এটাকে সামলাবেন। ভাবা যায় যে কোন লেভেলের ভারত বিদ্বেষীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বা হিন্দু বিদ্বেষীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্ত্রিসভায়, এবং কি ফল হতে যাচ্ছে, নেক্সট ইলেকশন কি হতে যাচ্ছে সেটি। কাজেই আমার বেঙ্গলের যারা বামপন্থী বন্ধুরা আছেন বা সেকুমেকু যারা আছেন, সেই সেকুমেকু গ্রুপটাকে বলবো, বা কিছু কিছু যারা ইউটিউবার বা জার্নালিস্টও আছেন, হয়তো বা শেখ হাসিনা তার গণতন্ত্র ভোটের নিয়ে বলেছিলেন, তাদেরকে বলবো আপনারা সব কিছুকে একই রং আর তুলি দিয়ে পেন্ট করবেন না। প্রত্যেকটা কিছুর একটি কারণ আছে। গণতান্ত্রিক অধিকারের জন্য ওয়েস্ট বেঙ্গলে যে আন্দোলন, তার সাথে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক চরিত্রটাকে ফিরিয়ে আনার জন্য, সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনের মধ্যে পার্থক্য আছে। কারণ ওয়েস্ট বেঙ্গলে ভাবতে হবে, ওয়েস্ট বেঙ্গল যদি ফেইলিয়ার স্টেট হয়ও, যেটি অলমোস্ট বলতে গেলে ফেইলিয়ার স্টেট, কারণ আমরা প্রায় 7 লক্ষের উপরে বা 7 লক্ষের কাছাকাছি কোটি টাকার লোনে জর্জরিত, প্রতিদিনই খেলামেলা চলে যাচ্ছে ট্যাক্সের টাকায়। কাজেই কোনো জব নেই, মানুষের নাবিশ্বাস হচ্ছে নিত্য দ্রব্যমূল্যর অগ্রগতির জন্য। কাজেই এই ফেইলিয়ার স্টেটটিও যদি মমতা গভর্নমেন্ট পতন হয়, তারপরেও কিন্তু সম্পূর্ণভাবে ফেইলিয়ার হতে পারবে না। কারণ ওই যে ফেডারালিজমের কারণে, কারণ দেয়ার ইজ আ স্টেট গভর্নমেন্ট, দেয়ার ইজ আ ফেডারেল গভর্নমেন্ট, সে কিন্তু 356 বা 355 ইস্যু করে ওয়েস্ট বেঙ্গলের ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে এভরিথিং কন্ট্রোল করবে। কিন্তু বাংলাদেশে সেটি নয়। কাজেই বাংলাদেশের গণতন্ত্র আছে, গণতন্ত্র ভুলুণ্ঠিত হওয়ার পরে বা শেখ হাসিনা স্টেপ ডাউন করার পরে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার জন্য কিন্তু অনেকেই দায়ী, যারা এই আন্দোলনটাকে বুঝতে পারছিলেন না, যারা এই আন্দোলনের পরে যে এরকম অবস্থা হতে পারে সেটাকে তারা ক্যালকুলেশন করতে পারেননি, বা ক্যালকুলেশন করতে পারলেও সেটা নিয়ে তাদের কোনো আক্ষেপ সে সময় ছিল না। তাদের আক্ষেপ একটাই ছিল, শেখ হাসিনা নিপাত যাও। শেখ হাসিনা নিপাত গিয়েছে, কিন্তু তারপরে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে যে অবস্থা ভয়াবহ, হিন্দুরা প্রতিনিয়ত লুণ্ঠিত হচ্ছে, তাদের সহায় সম্পত্তি, মন্দির ভাঙচুর হচ্ছে, সহায় সম্পত্তি লুটতরাজ হচ্ছে, হিন্দু মেয়েদেরকে রেপ মলেস্টেশন করছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই বর্বরতা, পুলিশদের দেহ মেরে, থালা লুট করে তাদেরকে মেরে পুড়িয়ে তাদের দেহ ঝুলিয়ে তালিবানি কায়দায় রাখছে। আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি দেখব প্রত্যেকটা দিন, আমি দেখব, মনিটর করব যে তিনি কি করতে পারেন এই দেশের জন্য। আজকে আমি যে স্টেটমেন্টটা দিলাম যে তিনি পশ্চিমা দেশের দালাল, সেই স্টেটমেন্টটা আমার ততক্ষণ থাকবে যতক্ষণ আমি দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু করতে না পেরেছেন। প্রায় 24 ঘন্টা অতিবাহিত হতে যাবে, আমি দেখছি 24 ঘন্টা বলতেই পারে সমালোচকরা খুবই কম সময়, অবশ্যই কম সময়, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে এক একটি ঘন্টা, এক একটি মিনিট কিন্তু অনেক। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সাথে যারা স্টুডেন্ট ছিল, ঠিক আছে, তাদের কাছে আমার আকুতি যে তারা একটা জিনিসে ফোকাস করুন, সেটি হচ্ছে বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনা, দ্য স্পিরিট অফ আওয়ার ফ্রিডম মুভমেন্ট 1971-এ যেটা হয়েছে, সেটি কিন্তু প্রতিষ্ঠা না করলে বাংলাদেশ কিন্তু ফেইলিয়ার স্টেট হয়ে গেছে এবং হয়ে তো যাবেই। তার জন্য যেটি দরকার সেটি হচ্ছে এই যে মৌলবাদী জামায়াত শিবির, এদেরকে বের করে দেওয়া,
এদের কোনো কাউকেই, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাডভাইজারিতে বেশ কিছু জামায়াতপন্থী আছে, বিএনপি পন্থী আছে, কিন্তু তারপরেও আমি বলবো এদেরকে ক্ষমতার থেকে দূরে রাখা হোক। এদের নিয়ে গণতন্ত্র হতে পারে না, এরা গণতন্ত্রের কলঙ্ক। শেখ হাসিনার পতনের পরে, শেখ হাসিনার চলে দেশ ত্যাগের পরে বাংলাদেশে যে উচ্ছৃঙ্খলতা এবং দেখলাম তার অন্তরালে কিন্তু এই বিএনপি জামায়াত শিবির গোষ্ঠী রয়েছে। এই বিএনপি জামায়াত শিবির গোষ্ঠীর থেকে বাংলাদেশকে উদ্ধার করুন। ছাত্রদের প্রতি আমার আহ্বান রইল, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি যতই পশ্চিমের দালাল বলি, তিনি তারপরেও এডুকেটেড একজন লোক, তার শিক্ষাগত যোগ্যতায় আমার কোনো কোয়েশ্চেন নেই এবং তিনি অনেকের কাছে গৃহীত। তাই তার এই পপুলারিটি নিয়ে আমি তাকে বলবো, অনুরোধ করব, একদিকে যেরকম দেশটিকে আবার বাঁচান, দেশটিকে আবার ব্যাক টু দ্য নর্মালসিতে নিয়ে আসুন, সেই সাথে হিন্দু মাইনরিটির যাদের অত্যাচার হচ্ছে ক্রমাগত, তাদের এই অত্যাচার থেকে মুক্তি দিন, তাদের মন্দির, উপাসনালয়, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বাড়িঘর রক্ষা করার চেষ্টা করুন। আমি জানি কাজটি অত সহজ না, কারণ করবেন কি করে? বাংলাদেশে এখন পুলিশ বলতে গেলে নেই, সমস্ত পুলিশ সদস্য কাজ থেকে বিরত আছে, কিছু কিছু পকেট ওয়াইজ আসছে, থানাগুলো আস্তে আস্তে ওপেন হওয়া শুরু হচ্ছে, কিন্তু স্টেবিলিটি আনতে অনেক সময় লাগবে। আর তাড়াহুড়ো করবেন না। আমি জানি দেয়ার ইজ আ কনস্টিটিউশনাল বাইন্ডিংস রয়েছে। এই কনস্টিটিউশনাল বাইন্ডিংসের কারণে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না। ফার্স্ট অফ অল, কেয়ারটেকার গভর্নমেন্ট থাকারই কথা না। তারপরেও বলছি, বাংলাদেশের নিরিখে এসছেন আপনি ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় তো এলেন, তারপরের কাজ কিন্তু অত সহজ না। তো যাই হোক, আশা থাকবে, আশায় বুক বাঁধা আমাদের সবারই। আশা থাকবে আপনার কাছে যে আপনি হিন্দুদের সুরক্ষা দেবেন, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে চেতনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। এই আশা নিয়ে আজকে আমার এই প্রতিবেদন শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সো দ্যাট আমি আরও এরকম ভিডিও আনতে পারি। এবং আমি যেটি আমার দর্শক শ্রোতাদের কাছে বলেছিলাম যে বাংলাদেশ নিয়ে আমার নিরন্তর প্রচেষ্টা থাকবে, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের যে অত্যাচারের ঘটনাবলী নিয়ে, এবং বাংলাদেশের এই পট পরিবর্তন ভারতের ক্ষেত্রে কতটা থ্রেট সেই নিয়ে আমার লাগাতার প্রচেষ্টা থাকবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমার ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করতে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।